পুকুরের মাটির প্রস্তুতিকরণ বা সয়েল প্রিপারেশন ঠিকমতো না করলে কালচার চলাকালীন চাষি বন্ধুগণ নানাবিধ সমস্যার সম্মুখীন হন। অর্থাৎ নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের চাষি বন্ধুদের। আজকে আমি এই নানাবিধ সমস্যাগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। পুরো ভিডিওটা না টেনে ভালো করে দেখতে থাকুন। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পবিত্র দাস। আজকে চলে এসেছি সম্পূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আলোচনা করব কেন আমরা মাটির প্রস্তুতি অর্থাৎ সয়েল প্রিপারেশন ভেনামি বা বাগদা চারা কালচারের ক্ষেত্রে কেন মাটির প্রস্তুতি করব বা সয়েল প্রিপারেশন করব, অথবা পুকুরটাকে ভালো করে কেন শুকনো করব এবং শুকনো করে কেন ক্যালসিয়াম অক্সাইড অ্যাপ্লাই করব বা লাইমিং করব, এক কথায় কেন চুন মারব। আজকের ভিডিওতে আমি এই নিয়েই আসছি। কালচার চলাকালীন পুকুর ভালো করে শুকনো না করলে কালচার পুকুরের ওয়াটার পিএইচ লেভেল কখনোই স্ট্যান্ড থাকে না, সবসময় আপ অ্যান্ড ডাউন হতে থাকে। এবং এই ওয়াটার পিএইচ লেভেল আপ অ্যান্ড ডাউন হতে থাকার কারণে নানাবিধ প্রবলেম আসছি সেগুলো নিয়ে বিস্তারিতভাবে, যার ফলে পুকুরের চারার মল্টিং টাইমলি হয় না, মল্টিংয়ে নানাবিধ প্রবলেম হয়, যার দরুন গ্রোথ ব্যাহত হয় এবং প্রপার ফিট চারা নেয় না। এবং অন্যতম একটা সমস্যা হলো পুকুরের বটম লেভেল কখনোই ডেভেলপ করে না। বটম লেভেল সবসময় পুয়ার কোয়ালিটি থাকবে, যার দরুন পুকুরের বারবার করে আপনি সয়েল প্রোভাইডিং অ্যাপ্লাই করতে থাকবেন, আপনি ঠিকমতো কাজ পাবেন না, বা বারে বারে জিওলাইট অ্যাপ্লিকেশন করতে থাকবেন, আপনার কাজ ঠিকমতো হবে না, বারে বারে কিন্তু বটম ক্র্যাশ হতে থাকবে এবং নানাবিধ প্রবলেম হতে থাকবে। কালচার পুকুরে সবসময়ের জন্য টার্বিডিটি বা ঘোলাটে ভাব থাকবে, যার কারণে ডিএ লেভেল অ্যাবনর্মাল হবে, ফলস্বরূপ শ্রিম্প বারে বারে ভাসতে থাকবে। আমরা খুব ভালো করে জানি পুকুরের ডিও লেভেল কালচার চলাকালীন একটি গুরুত্বপূর্ণ ম্যাটার হিসাবে কাজ করে। তো সেক্ষেত্রে নানাবিধ প্রবলেমের সম্মুখীন হতে থাকবে এবং বারে বারে শ্রিম্প ভাসতে থাকবে, এবং বারে বারে শ্রিম্প ভাসতে থাকলে ঠিকমতো ফিড নেবে না, যার কারণ গ্রোথ লেভেল ব্যাহত হবে এবং এফসিআর অনেক বেশি চলে যাবে। এছাড়াও কালচার পুকুরে অ্যামোনিয়া, নাইট্রেট, H2S নানাবিধ গ্যাস ফর্ম হতে থাকবে বারে বারে, যার দরুন আপনাদের বহু সমস্যার সম্মুখীন হতে হবে। তো সেজন্য আমাদের উচিত ভালো করে কালচার পুকুরটাকে শুকিয়ে নেওয়া এবং পরে 1000 স্কোয়ার মিটার এরিয়া হিসাবে 50 থেকে 100 কেজি ক্যালসিয়াম অক্সাইড অ্যাপ্লিকেশন করানো বা চুন মেরে রাখা। এছাড়াও একটা সম্পূর্ণ গুরুত্বপূর্ণ ম্যাটার হচ্ছে, আপনি যদি পুকুরটাকে ঠিকমতো শুকনো না করেন তাহলে কিন্তু আপনার পুকুর WFS, RMS বা WSSB হোয়াইট স্পট সিনড্রোম ভাইরাস যেটাকে আমরা বলে থাকি, বা রেড ভাইরাস বলে থাকি। WFS বলতে আমরা সাধারণত সাদা পায়খানার মতো ব্যাধির কথা বলে থাকি। এগুলোর সম্মুখীন হবে এবং পুকুরটা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যেতে পারে, অথবা কোনোভাবে যদি আপনারা পুকুরটাকে কালচার করেন সম্পূর্ণভাবে আপনারা লসগ্রস্ত হয়ে যাবেন। তাই চাষি বন্ধুদের উদ্দেশ্যে বারে বারে আমি একটাই কথা বলবো, আপনারা সময় দিয়ে কালচার পুকুরটাকে শুকনো করুন, বাইরের কালো মাটি ফেলুন এবং ভালো করে শুকনো করার পরে আপনি ক্যালসিয়াম অক্সাইড অ্যাপ্লাই করুন বা লাইমিং করুন। আমি পরের ভিডিওতে আসব কালচার চলাকালীন নানাবিধ সমস্যা নিয়ে। ততদিন আমার পেজটাকে ফলো করতে থাকুন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো দেখতে থাকুন। আপনার পুকুর কালচার করতে গিয়ে যেসব সমস্যার সম্মুখীন হতে হয় তার প্রপার ইনফরমেশানগুলো জানার জন্য আপনি আমার ফোন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, বা আপনার পুকুর
কালচারের জন্য, বিশেষ করে ভেনামি, বাগদা কিংবা স্ক্যাম্পি কালচার যদি করে থাকেন, আপনার পুকুরের টেকনিক্যাল সাপোর্টের জন্য আপনি যে কোনো সময় আমার কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করুন। মাটির প্রস্তুতি নিয়ে বিস্তরভাবে যদি আলোচনা করা যায়, প্রথমে আমাদের আসে যে চুনের পরিমাণ। অর্থাৎ আমরা যে পুকুরটা কালচার করব ভেনামি বা বাগদা চাষের জন্য, আমরা কিন্তু চুনের পরিমাণ সাধারণত এভারেজ 100 কেজি করে দিয়ে থাকি। তো সেক্ষেত্রে আমাদের সবসময় মনে রাখতে হবে, চুনের সাথে সাথে যদি আমরা কস্টিক সোডা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু মাটির গুণাগুণ অনেকাংশে বৃদ্ধি পায়। এবার আমি আলোচনা করব যে কস্টিক সোডা অ্যাকোয়াকালচার ডিভিশনের ক্ষেত্রে কি কাজ করে, অর্থাৎ কস্টিক সোডা আমরা কেন অ্যাপ্লাই করব। কস্টিক সোডা হচ্ছে মাটির সমস্ত রকমের এনিমিকেগুলোকে ধ্বংস করে দেয়। অর্থাৎ আপনি যে অ্যাকোয়াকালচার রিলেটেড যে পন্ডটা রেডি করছেন আপনার চিংড়ি, পুকুর মাছ বা সাদা মাছ চাষ করার জন্য, সেক্ষেত্রে যত রকমের মাটিতে এনিমি ব্যাকটেরিয়া ভাইরাস থাকে এগুলোকে ধ্বংস করে, এনিমি স্পোরগুলোকে ক্লিয়ার করে, এবং কস্টিক সোডা হচ্ছে মাটির গুণাগুণ অনেকাংশে বৃদ্ধি পায়। অনেকাংশে দেখা যায় আমাদের পুকুরে কিন্তু বটম লেভেল সাধারণত উইক হয়ে থাকে, যার দরুন টার্বিডিটি মেনটেন করে। তো সেক্ষেত্রে নানাবিধ প্রবলেম আসে, কস্টিক সোডা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এগুলো কিন্তু আসে না। কস্টিক সোডা আপনি আপনার 1000 স্কোয়ার মিটার এরিয়া পুকুরে আপনি 4 থেকে 4.5 কেজি অ্যাপ্লিকেশন করতে পারেন, যাতে করে কিন্তু দারুণ কাজ হয়। কস্টিক সোডা ব্যবহারের ক্ষেত্রে মাটির গুণাগুণ কিন্তু সাধারণ পুকুরের মাটির থেকে অনেকাংশে বৃদ্ধি পায় এবং পুকুরের মাটির মধ্যে থাকা সমস্ত রকমের জীবাণু বা এনিমিগুলোকে ধ্বংস করে রাখে। তাই কস্টিক সোডা আপনারা ব্যবহার করতে পারেন। কস্টিক সোডার গুরুত্ব মাটির প্রস্তুতির ক্ষেত্রে অপরিসীম। এবার আলোচনা করব জল ঢোকানোর সময় পুকুর প্রস্তুতির কিছু নিয়মাবলী। প্রথমে আমরা আসব, জল ঢোকানোর সময় আমাদের সবসময় খেয়াল রাখতে হবে বাইরে থেকে কোনো প্রকার কাঁকড়া, শামুক, ঝিনুক কিংবা সাদা মাছ, চিংড়ি ইত্যাদির ডিম পোনা যেন পুকুরে না প্রবেশ করে। তো সেক্ষেত্রে আমাদের যে জলটা আমরা পুকুরে ঢোকাচ্ছি সেটাকে খুব ভালো করে ছেঁকে আমাদের কালচার পুকুরে নিতে হবে, তার দিকে আমাদের বিশেষ নজর রাখতে হবে। যে সমস্ত পুকুরের পিএইচ লেভেল বিলো 8.2 ppm থাকে বা এর নিচে থাকে এবং জলে সবসময় ঘোলাটে ভাব বিরাজ করে, তো বা টার্বিডিটি মেনটেন করে, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু মাটির প্রস্তুতিকরণের সময় চুনের পরিমাণ 100 কেজি বা তার বেশি দিতে হবে এবং 4 থেকে 4.5 কেজি কস্টিক সোডা ভালো করে অ্যাপ্লাই করতে হবে, তাহলে কিন্তু মাটির গুণাগুণ অনেকাংশে বৃদ্ধি পাবে। আমি আগেই আলোচনা করেছি যে পুকুর কালচারের সময় পুকুরের মধ্যে পড়ে থাকা মৃত শামুক, ঝিনুকের খোল ইত্যাদি থাকতে পারে, সেগুলোকে খুব ভালো করে পরিষ্কার করতে হবে এবং কালো মাটিটাকে পুরোপুরি পরিষ্কার করে বাইরে ফেলতে হবে। সেটা আপনি জেসিবির সাহায্যে করতে পারেন বা পাম্প আউট, অর্থাৎ পাম্প আউট টেকনোলজি, অর্থাৎ যার সাহায্যে আমরা কালো মাটি পাম্পের সাহায্যে বাইরে বের করা হয়, সেই টেকনোলজি আপনি ব্যবহার করতে পারেন। এবং পুকুরের মধ্যে থাকা অবাঞ্ছিত ঘাস বা অনেক সময় কি হয় পাড়ের মধ্যে ঘাস থেকে থাকে, ঘাস জন্ম হয়ে থেকে থাকে, সেগুলোকে আপনারা পরিষ্কার করবেন। জল ভর্তির পূর্বে আমাদের সবসময় মনে রাখতে হবে চারিদিকে খুব ভালো করে নেট দিয়ে আবদ্ধ করতে হবে, অর্থাৎ নেট দিয়ে ভালো করে ঘিরতে হবে, যেমন বাইরে থেকে কোনো প্রকার সাপ কিংবা কাঁকড়া, শেয়াল, কুকুর ও অন্যান্য অবাঞ্ছিত প্রাণী যেন পুকুরের মধ্যে প্রবেশ করতে না পারে, তার জন্য আমাদের প্রজেক্ট বা পুকুরের চারদিক ভালো করে আবদ্ধ করতে হবে এবং উপরে বারক্রাফ জাতীয় কিছু দিয়ে আমাদের গার্ড করতে হবে, যাতে পুকুরে পানকৌড়ি, বক কিংবা মাছরাঙা বা অন্যান্য পাখি যাতে প্রবেশ করতে না পারে, তার জন্যই আমাদের বারক্রাফ দিয়ে পুকুরটাকে মেনটেন করতে হবে। খুব ভালো করেই জানি যে এইসব পাখিরা, মাছরাঙা, পানকৌড়ি কিংবা বক, এরা কিন্তু বিভিন্ন ধরনের রোগের বাহক হয়ে থাকে। অর্থাৎ আপনার পুকুরে যদি
এই সব পাখি প্রবেশ করতে থাকে কন্টিনিউয়াসলি, তাহলে কিন্তু আপনার পুকুর ভাইরাস বা অন্যান্য ধরনের রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা আপনার পুকুরে প্রবল পরিমাণে থাকবে। তো তার দিকে আপনাদের নজর থাকবে যেন খুব ভালো করে বাল্ক ট্র্যাপ করবেন, যাতে করে কোনো প্রকার বাইরে থেকে পাখি এসে আপনার পুকুরে প্রবেশ করতে না পারে। এক কথায় বলা যায়, বাইরের অবাঞ্ছিত পাখিগুলো হচ্ছে ভাইরাস ও ব্যাকটেরিয়ার ক্যারিয়ার। তাই আমাদের এই ব্যাপারটাকে খুবই গুরুত্বভাবে দেখতে হবে বা মেনটেন করতে হবে। এই ছিল আমার আজকের আলোচনা, অর্থাৎ পুকুরে জল ভর্তির সময় পুকুরের যে প্রস্তুতিকরণ, অর্থাৎ বাহ্যিক বা আভ্যন্তরীণ প্রস্তুতিকরণ, এবং আমি আলোচনা করব যেসব পুকুরে শামুক ঝিনুক জাতীয় কিছু হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের সব সময় নজর রাখতে হবে পুকুরে জল ভর্তির সময়, অর্থাৎ আপনাকে এভারেজ 4 থেকে 4.5 ফুট জল কালচারের জন্য পুকুরে ভর্তি করতে হবে। তো সেক্ষেত্রে আপনার যখন পুকুর 1 ফিট বা 1.5 ফিট আপ হয়ে যাবে, তখন কিন্তু আপনি কপার সালফেট বা তুঁতে 1000-এ 5 কেজি ভালো করে ডাস্ট করে জলের মধ্যে মিশিয়ে সেই জলটাকে ক্যারেটে করে গোটা পাড় বরাবর আপনি ছড়িয়ে দেবেন, যাতে করে আমরা সব সময় তুঁতে এই কারণে অ্যাপ্লাই করে থাকি, যাতে করে আপনার পুকুরে শামুক ঝিনুক জাতীয় কিছু না আসে তার জন্য। তারা আপনার পুকুরের ওয়াটার স্টকিং চলতে থাকবে, এবং যখন আপনার প্রয়োজন মতো জল পুকুরে ভর্তি হয়ে যাবে, অর্থাৎ আমি আগেই বলেছি কালচার পন্ডের জন্য 4 থেকে 4.5 ফিট জল নেবেন। পরে যখন আপনার জল লাগবে, তখন আপনি রিজার্ভার দিয়ে সেটাকে ক্লিনিং করে এই ওয়াটারটাকে আপনি আপনার পুকুরে নেবেন। তো এই ছিল আজকের আলোচনা। তো পরবর্তীকালে যখন জল ভর্তি হয়ে কমপ্লিট হয়ে যাবে আপনার পুকুর, একদিন রেস্ট দিয়ে আপনি ভালো করে ট্রেনিং করবেন। এবং সর্বশেষ আমি একটাই কথা বলবো, এই ছিল আপনার পুকুরের জল ভর্তির সময়কার কিছু গুরুত্বপূর্ণ করণীয় কিছু বাধ্যতামূলক নিয়মাবলী। আপনার পুকুর কালচার করতে গিয়ে আপনাকে নানাবিধ সমস্যায় পড়তে হয় বা নানা রকমের গার্ড নিতে প্রবলেম হয়। তো সেক্ষেত্রে আমি কিছু সাধারণ নিয়ম আপনাদের জন্য আজ আলোচনা করলাম, এবং আমি পরবর্তীকালে আসব ওয়াটার প্রিপারেশনের ভিডিও নিয়ে, অর্থাৎ জল প্রস্তুতি ভিডিও নিয়ে, অর্থাৎ আপনারা কি করে পুকুরে প্রপার ওয়াটার কালার আনবেন বা আপনার পুকুরে ব্লুমিং আনবেন তা নিয়ে। তো অসংখ্য ধন্যবাদ আমার সকল অ্যাকোয়াকালচার ফার্মার্স, এজেন্ট এবং প্রজেক্ট ওনারদের। তো সঙ্গে সঙ্গে একটাই কথা বলবো, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একের পর এক অ্যাকোয়াকালচার রিলেটেড ভিডিও দেখতে থাকুন, যাতে করে আপনারা প্র্যাকটিক্যালি অ্যাকোয়াকালচার শিখে উৎপাদন ব্যয় কমিয়ে খুব অল্প ব্যয়ে আপনারা নিজেদের র মেটেরিয়ালস তৈরি করুন পুকুরের। অর্থাৎ আপনি যদি সাদা মাছ তৈরি করেন সেটা তৈরি করুন, যদি চিংড়ি চাষ করেন আপনি চিংড়িটাকে বড় করে তৈরি করুন। এই ছিল আমি আমার ফেসবুক পেজে অ্যাকোয়াকালচার রিলেটেড প্রবলেমের সলিউশন এর উদ্দেশ্যে বহু ভিডিও আনবো, এবং বেশ কিছু ভিডিও নিয়ে এসেছি, এবং ইউটিউব চ্যানেলেও আপনার পুকুর কালচার রিলেটেড প্রবলেম এবং ওই প্রবলেমের সলিউশন নিয়ে ভিডিও আনতে থাকবো। তাই আপনারা আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো খুব ভালো করে দেখতে থাকুন এবং ফেসবুক পেজটা ফলো করুন এবং ভিডিওগুলো দেখতে থাকুন, যাতে আপনার পুকুর আপনারা নিজেরাই কালচার করতে পারেন উইথাউট টেকনিশিয়ান গাইড। অর্থাৎ আপনি কোনো টেকনিশিয়ানের পরামর্শ ছাড়াই নিজের পুকুর কালচার করে সুস্থভাবে মাছ রেডি করতে পারেন। অসংখ্য ধন্যবাদ সকলকে এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য, এবং অসীম ভালোবাসার সাথে পবিত্র দাস টেকনিক্যাল এক্সপার্ট। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।